কলকাতা আর কর্পোরেট একসাথে পাবো না। মানে ইফ ইউ ওয়ান্ট টু গ্রো আপ দি ল্যাডার ইন কর্পোরেট, লিভ কলকাতা, অ্যান্ড ইফ ইউ টু স্টে ইন কলকাতা, লিভ কর্পোরেট। কেন এটা কেন মনে হলো তোমার? অবাঙালি যারা এনআরআই বাঙালি যারা বিদেশে থাকে তারা প্রশ্ন করত যে কিরকম আছে বেঙ্গল, বিকজ তারা ভাবছে যে বেঙ্গল ইজ নট ইন দ্য গুড হ্যান্ড। তখন আমাদের কমিউনিস্ট রাজ চলছে এবং বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই শহরটার এই রাজ্যটা কিচ্ছু হবে না, কিছু হওয়ার নয়, ঠিক আছে, অল টাইপ অফ ক্রিটিসিজম শুনতাম। এখন ব্র্যান্ড বেঙ্গল, বেঙ্গল ইটসেলফ ইজ এ ব্র্যান্ড। ইংরেজদের আমলে একটা কথা বলা হতো, প্রভাব থাকতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সেইটা আজকে কিন্তু আমাদের এই সরকার এই ব্র্যান্ড ইমেজটা তৈরি করেছে। বিজনেস ইজ অলওয়েজ বেটার ফর ইউর নেক্সট জেনারেশন। আজকে অভিষেক দা, ধরুন আমি কর্পোরেটে জব করি, হোয়াট এভার মে বি মাই স্যালারি, আমার ছেলে বা মেয়ে পড়াশোনা করবে, কলেজ যাবে, কলেজ পাস আউট হবে, শি হ্যাজ টু স্টার্ট আগেন ফ্রম জিরো। ওকেও কিন্তু ইন্টারভিউ দিতে হবে, কোনো একটা জায়গায় চাকরি করতে হবে। শি উইল স্টার্ট ফ্রম 25,000, 30,000, 35,000 স্যালারি। শি উইল বি স্টার্টিং ফ্রম 20,000 ফর এক্সাম্পল। আমি আবার আমার ব্যবসায়ী, ধরুন ফর এক্সাম্পল আজকের থেকে 7-8 বছর পরে আমার মান্থলি বাড়িতে আমার 1 লাখ টাকা আনতে হয়, বা প্রফিট 1 লাখ রুপিস। আমার মেয়ে যদি বিজনেসটা জয়েন করে, ও কিন্তু 1 লাখ থেকে শুরু করবে। ও অলরেডি 1 স্টেপ আহেড। কর্পোরেটে কাজ করে না, এতটুকু বুঝে গেছিলাম, ওই ফ্ল্যাটের স্কোয়ার ফিটটা বড় হবে আর গাড়ির চাকাটা উঁচু হবে। তো সরকার আপনার জন্যে কাজ করে দিতে পারবে না, আপনার ব্যবসা চালাতে পারবে না, কিন্তু আপনাকে একটা ইমেজ দিতে পারে, আপনাকে একটা আপলিফমেন্ট করে দিতে পারে, একটা ইকোসিস্টেম দিতে পারে যে আপনি করুন। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকের পডকাস্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা পডকাস্ট, কারণ আমরা যারা বাঙালি, আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি যে বাঙালির দ্বারা ব্যবসা হবে না, কলকাতা একটা স্লো সিটি, কিচ্ছু হয় না কলকাতাতে, কলকাতার কোনো উন্নতি নেই। এই কথাগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি। কিন্তু আজকে আমার যিনি গেস্ট হয়ে এসছেন, বিজয় সরকার, তার গল্প যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন কলকাতায় অনেক কিছু হতে পারে, এখনও অনেক স্বপ্ন কলকাতাতে তৈরি হতে পারে। শাহরুখ খানের একটা সিনেমা ছিল না, যেখানে শাহরুখ খান বলেছিল কাহানি আবি বাকি হে। তো ওয়েলকাম বিজয় টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। নমস্কার অভিষেক দা। তোমার গল্পটায় আমরা ঢুকবো, তার আগে আমি একটু জানতে চাই, এই যে তোমার টি শার্টে লেখা আছে দুটো অক্ষর, একটা হচ্ছে দশকর্মা, একটা জলখাবার। তো ছোটবেলা থেকে আমরা শুনি যে জলখাবার মানে হচ্ছে ব্রেকফাস্ট, রাইট। মা বলতো জলখাবার খেয়ে নাও, ঠিক আছে। আর দশকর্মা আমরা এই নামটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, হচ্ছে পুজোতে দশকর্মা লাগে, দশকর্মা ভান্ডার। এটাই তোমার ব্র্যান্ড, এই দুটো ব্র্যান্ড তুমি এস্টাবলিশ করেছো। আমি ব্র্যান্ডের স্টোরিতে আসবো, তার আগে একটু জানতে চাই তোমার ছোটবেলায় কি অ্যাসপিরেশন ছিল, মানে কি হওয়ার তোমার স্বপ্ন ছিল? ছোটবেলায় যখন মুভি দেখতাম, মুভিতে দেখতাম যে বড় বড় কর্পোরেট লাইফ, বড় বড় অফিস, 14 তলায় অফিস, নিজস্ব চেম্বার, কেবিন, ওগুলো খুব ইন্সপায়ার করতো। ছোটোবেলা থেকে আমার বরাবরই ইচ্ছে ছিল যে কর্পোরেটে বড় হব, MBA করব, তারপর কোথাও GM হব, CEO হব, মানে জেনারেটর, গ্রো আপ দি ল্যাডার ইন কর্পোরেট। তো বরাবরই ওই স্বপ্ন নিয়েই বড় হয়েছি। আর ওই স্বপ্ন নিয়েই আমার পড়াশোনা, আমার গ্রামের জায়গা ছেড়ে বেরোনো, বড় শহরে আসা। সো ইট স্টার্টেড এভরিথিং, মানে ওইভাবেই। কোথায় তোমার গ্রাম ছিল? সো বেসিক্যালি আমি হচ্ছে চুনাভাটি টি এস্টেট বলে একটা চা বাগান আছে ডুয়ার্সে। আমাদের খুব ফেভারিট ডুয়ার্স, আমরা ঘুরতে, হ্যাঁ সবাই ঘুরতে যায়। তো সেই ডুয়ার্সে আমার ছোটোবেলা থেকে বড় হওয়া। আর তারপরে কোচবিহারে আমি মাসির বাড়িতে বড় হয়েছি, কারণ ওখানে স্কুলিংয়ের খুব অসুবিধে, এডুকেশনের, টি গার্ডেনগুলোতে। তো আমি কোচবিহারে জেনকিন্স স্কুলে পড়াশোনা, ওখান থেকে ক্লাস 12 পাস। তো আমার পড়াশোনাটা সেই এক প্রান্তিক জেলা কোচবিহার থেকেই, মাসির বাড়িতে বড় হওয়া।
অ্যান্ড আফটার দ্যাট আই ডিড মাই গ্র্যাজুয়েশন ফ্রম কলকাতা। হাউএভার আমি গ্র্যাজুয়েশনটা পুরো করতে পারিনি, আমার ফার্স্ট ইয়ারেই আমার বাবা মারা যায়। ওকে। সো টি গার্ডেনে একটা নিয়ম আছে, কম্পেনসেটরি গ্রাউন্ডে বাবা মারা গেলে বাড়ির কেউ কাজটা পায়। আচ্ছা। সো বাবা মারা যায় ক্যান্সারে 2002-তে। তখন আমি সেই কম্পেনসেটরি গ্রাউন্ডে চাকরিটা পাই। তো আমি চা বাগানেও চাকরি করি 1.5 বছর। তো বাট ওই সময় আমি চাকরি করতাম আর এখানে এসে কলেজ করতাম কলকাতায় এসে। ওই জাস্ট 10-15 দিন কলেজ করে আবার চলে যেতাম, আবার চাকরিটা কন্টিনিউ করতাম। এই করতে করতে আমি গ্র্যাজুয়েশনটা সামহাও কমপ্লিট করি। বাট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেই আমি চা বাগানটা ছেড়ে দিই, কারণ আমি বুঝে গেছিলাম যে আই ওয়াজ মানে ঠিক আছে চাকরি করছি, চাকরি পেয়েছি, বাট মানে আই ওয়ান্ট সামথিং মোর, বা জীবনে একটু বড় কিছু করার ইচ্ছে ছিল। এই ছোটোবেলার স্বপ্নগুলো ছিল না যে বড় হব, কর্পোরেট ল্যাডারে উঠবো, বড় বড় অফিস থাকবে, বড় কেবিন থাকবে, মেট্রো সিটিতে থাকবো। ওই ইচ্ছেগুলো পূরণ করার জন্য আমি চাকরিটা ছেড়ে বেরোই। কলকাতায় আসো? কলকাতায় আমি একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব স্টার্ট করি। সো ওখান থেকে আমার কর্পোরেট লাইফের শুরু। কত বছর ছিল এই কর্পোরেট লাইফ? 17 years. 17 years. So I worked with all the top MNCs of India. Like I worked with Ranbaxy, I worked with Merck, US Merck, I worked with Baxter, and last when I left the organization, my last organization was Cipla. Cipla. Yes. সব বড় বড় ব্র্যান্ডের সঙ্গে তুমি কাজ করেছো। I was সেই চা বাগান থেকে শুরু তোমার গল্প। So I was growing up the ladder, ঠিক আছে, as a mid-level management. I was taking care of the eastern region, both in that US MNC and Cipla. From Cipla, I left the corporate. যেই স্বপ্ন নিয়ে বড় হয় সেটা ছেড়ে দিই। আমার মানে একটা প্রশ্ন আমার মাথার মধ্যে আসছে, দেখো অ্যাডভার্সিটি থেকে তুমি স্টার্ট করেছো, তোমার বাবার মৃত্যু হয়, সেখান থেকে তুমি চা বাগানে চাকরি শুরু করো, তারপরে তোমার 17 বছরের দীর্ঘ কর্পোরেট ক্যারিয়ার। কি এমন ঘটনা ঘটলো তোমার জীবনে যে তুমি এই 17 বছরের কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে দিয়ে তুমি ব্যবসা করতে শুরু করলে? বাঙালি হয়ে ব্যবসা করছো, এটা কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জ। কেন বাঙালিরা ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি বাঙালির দ্বারা আর সব হতে পারে, ব্যবসা হতে পারে না। তো ইনফ্যাক্ট আমার ফ্যামিলিও তো তাই শুনেই বড় হয়েছি আমি। তো তুমি একজন বাঙালি, গর্বের সঙ্গে আমরা বলছি তুমি ব্যবসা করছো, ব্যবসা সম্বন্ধে দর্শকরা জানবে, কিন্তু কি হলো এমন যে তোমাকে এই ডিসিশনটা তুমি নিলে যে আমি ব্যবসা করবো, আমি আর চাকরি করব না? So Abhishek, actually this is one incident that prompted this decision. This is around 10 years back, 2016, and I was working with one of the US MNCs based out of Kolkata, taking care of eastern region, and someday the organization took a decision for restructuring. তো যখনই কোনো এই বড় এমএনসিতে রিস্ট্রাকচারিং হয় না, তো দেয়ার ইজ আ, তখন আজকে থেকে 10 বছর আগে ওই লে অফ ওয়ার্ডটা ফার্স্ট শুনেছিলাম। ওকে। সো দেয়ার ওয়াজ 40% লে অফ ইন আওয়ার অর্গানাইজেশন। ফর গড সেক 2016। তো ফর গড সেক আমার কিছু হয়নি, বাট আই হ্যাভ সিন দি কালিগস ওয়ার সিটিং বিসাইড মি ওয়ার লুজিং জব, অ্যান্ড তখন আমি না বুঝে গেছিলাম কি দিস ইজ গোয়িং টু বি দ্য ওয়ে ফরওয়ার্ড। মতলব কর্পোরেট লাইফের যে সেই স্টেবিলিটি অ্যান্ড ইট বিকামস মোর ভালনারেবল অ্যাজ ইউ গ্রো আপ দি ল্যাডার। যত উপরে ওঠা যায় তত পজিশনটা আরও ভালনারেবল হতে থাকে। তো আমি ভাবলাম যে আমি কিসের জন্য ছুটছি, মানে এই ভালনারেবল ফিউচারের উপর ডিপেন্ড করে তো আমি আমার ফিউচার, আমার ফ্যামিলির ফিউচার, বা আমার কিডস, আমার এক ছেলে এক মেয়ে, তাদের ফিউচার আমি প্ল্যান করব কি করে? কারণ আমার জবটাই তো প্ল্যান্ড না, জবটাই তো খুব আনপ্রেডিক্টেবল। কালকে কার কী হচ্ছে নোবডি নোজ। আর আমি এখানে কোনো অর্গানাইজেশনকে দোষ দিই না, বিকজ অর্গানাইজেশনও তো দে আর আ বিজনেস হাউস, দে আর হিয়ার টু মেক প্রফিট। ঠিক আছে, তাদেরও রিস্ট্রাকচারিং করতে হয় বিকজ অফ দি সোশিও ইকোনমিক কন্ডিশন অর এনি ইকোনমিক ডিসিশন। তো তারাও বিজনেস রান করছে, বাট ফিউ লাইফস আর গেটিং ইম্প্যাক্টেড। সো আজকে আমার হয়নি, বাট আমি বুঝে গেছিলাম আজকে হয়নি, 2 বছর পরে হতে পারে, 5 বছর পরে হতে পারে। তাহলে লে অফটা তোমাকে খুব, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট যে এর ওপর ভরসা করে আই ক্যানট প্ল্যান মাই ফিউচার। আরেকটা জিনিসও আমি বুঝেছিলাম অ্যাট দ্য সেম টাইম যে কলকাতা আর কর্পোরেট একসাথে পাবো না। মানে ইফ ইউ ওয়ান্ট টু গ্রো আপ দি ল্যাডার ইন কর্পোরেট, লিভ কলকাতা, অ্যান্ড ইফ ইউ টু স্টে ইন কলকাতা, লিভ কর্পোরেট। কেন এটা কেন মনে হলো তোমার? অভিষেক দা, আজকে আপনি বলুন কটা কর্পোরেট হেড অফিস আছে কলকাতায়? আর আপনাকে যদি কর্পোরেটে বড় হতে হয়, ইউ হ্যাভ টু মুভ টু হেড অফিস, ইউ হ্যাভ টু মুভ টু এইচও। এইচওতে মুভ না করলে আপনি একটা জায়গায় গিয়ে আটকে যাবেন। তো আর এইচও কোথায়? আজকে ইউ মুভ টু ব্যাঙ্গালোর, বম্বে, হায়দ্রাবাদ। একটা যে তোমাকে আমি কথা জিজ্ঞেস করি,
এই যে দশকর্মা জলখাবার এর হেড অফিস তো কলকাতা, হ্যাঁ এটার তো হেড অফিস কলকাতা, রাইট, ঠিক আছে। তার মানে তুমি তো এইখানে তোমার এমপ্লয়কে সেই সেফ কর্নার, সেফ কালচারটা তো তুমি দিচ্ছ। এক্স্যাক্টলি। আমার বিজনেসের না ওই যে একটা বললাম দ্যাট ডিসিশন, মানে ওই লে অফ ডিসিশনটা প্রম্পটেড মি টু টুক দ্যাট ডিসিশন। আরেকটা না, when I took that decision কি আমি হয়তো কর্পোরেটে থাকবো না, তোমার কথা অনুযায়ী হচ্ছে কলকাতা মানে তুমি ব্যবসা করো, হেড অফিস বানাও, তাহলে তোমার কালচারটা বেটার বিল্ড আপ হবে। ট্রু, মানে তুমি যদি কলকাতায় থাকতে চাও ইউ শুড হ্যাভ সামথিং অফ ইউর ওন, মানে আর অন্যের উপর ডিপেন্ড করে, অন্য কোম্পানি, অন্য ব্র্যান্ড বা অন্য এই মানে অন্য কোম্পানি যাদের হেড অফিস বাইরে, সেখানে ডিপেন্ড করে কলকাতায় বড় হওয়াটা খুব মুশকিল, মানে একটা জায়গায় গিয়ে আটকে যেতে পারে, যেটা আমি ফিল করি। আর দেখুন কলকাতার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা কেউ মানতেও পারে নাও মানতে পারে, অনেক অ্যাডভান্টেজ। কলকাতা ইজ দ্য মোস্ট ইকোনমিক্যাল মেট্রো ইন দিস কান্ট্রি। ইজ অফ ডুইং বিজনেস অনেক ভালো। আমি তো বিজনেস করছি, বিজনেসও দাঁড় করাচ্ছি, মানে একটা বিজনেস দাঁড় করাতে মানে যে বললাম মোস্ট ইকোনমিক্যাল মেট্রো। আজকে আপনি বম্বে যান, ব্যাঙ্গালোর যান, দিল্লি, গুরগাঁও, এনিওয়ার, হায়দ্রাবাদ, তো আপনি ওখানে গিয়ে আপনার কস্ট অফ লিভিং অ্যাটলিস্ট টুয়াইস কিছু না হলেও, মানে ওটা রানিং ফ্যামিলি, মানে আমার ওয়াইফ, আমার কিডস, আমি সেটা নিয়ে যদি মুভ করি অ্যাটলিস্ট টুয়াইস ইন এনি মেট্রো। তো আমার চান্সও এসেছিলো ডিউরিং কর্পোরেট কি মুভ আউট অফ কলকাতা অ্যান্ড কাম টু দিল্লি, বাট আমি ভাবলাম যে আমি কিসের ভরসায় যাব, আজকে যেটা কলকাতায় হচ্ছে সেটা যদি কালকে দিল্লিতে হয় আমি 1 মাসও সাস্টেন করতে পারবো না, 2 মাসও সাস্টেন করতে পারবো না, বিকজ দ্য কস্ট অফ লিভিং ইজ সো হাই। তো তখন আমি ডিসিশন নিয়েছিলাম, নো, আই উইল নট মুভ আউট, রাদার দ্যান আই উইল চেঞ্জ তুমি বিল্ড আপ করবে। হ্যাঁ, আই উইল চেঞ্জ মাই ট্র্যাক। তো একটা হচ্ছে লে অফের যে ফিয়ার ফ্যাক্টরটা ওটা কাজ করলো, তুমি ডিসাইড করলে যে তুমি। আর একটা হচ্ছে দিস মাইট সাউন্ড ইন্টারেস্টিং, আমি খুব বই পড়তাম, এখন তো পড়া হয় না বিজনেসের জন্যে। আমি একটা বইয়ের খুব রেকমেন্ডেশন শুনেছিলাম, তো আই কেম অ্যাক্রস দ্যাট বুক অ্যান্ড আই রেড দ্যাট বুক নেম ইজ ইকিগাই। ও, যে বইটা পড়ে তুমি তোমার লাইফের পারপাস আইডেন্টিফাই করতে পারবে। আমি না ওই বইটা পড়ে আমি বদলে গেছিলাম। বদলে গেছো? ওই বইটায় অনেকগুলো 4টে পিলার আছে, যে আপনি কি করা উচিত, হোয়াট ইজ ইউর অ্যাসপিরেশন, আপনি কি জব করবেন, আর আপনি যেটা আপনার প্যাশন সেটা কিভাবে আপনার সোর্স অফ ইনকাম হবে। লাস্ট পিলারে একটা পয়েন্ট আছে, হোয়াট এভার ইউ আর ডুইং ইজ দেয়ার এনি সোশ্যাল ইম্প্যাক্ট, মানে তুমি যাই করো। আর কর্পোরেটে কাজ করে না এতটুকু বুঝে গেছিলাম, ওই ফ্ল্যাটের স্কোয়ার ফিটটা বড় হবে আর গাড়ির চাকাটা উঁচু হবে, এর বাইরে আমি কিছু করতে পারবো না বিয়ন্ড মাই ফ্যামিলি, কারণ আমার সময় নেই, সে ব্যান্ডউইথ নেই। মাঝে মাঝে অকেশনালি কোথাও গেলাম, কাউকে জামা দিলাম, বই দিলাম, দ্যাট ইজ অকেশনাল, বাট নট ইন এ সাস্টেন্ড ওয়ে। আর আমি যখন এই বইটা পড়ি তখন আমার অ্যারাউন্ড 38-39 ইয়ার্স ওল্ড। যদি একটা অ্যাভারেজ স্প্যান ধরি একটা মানুষের 60 ইয়ার্স, সো দিস ইজ মাই লাস্ট 20 ইয়ার্স অফ মাই লাইফ। তো যদি কিছু করতে হয় এই লাস্ট 20 বছরেই করতে হবে। তো তখন আমি ডিসিশান নিই যে ফাইন, আই উইল ডু আ বিজনেস। আর বিজনেস করলে না ইউ হ্যাভ আ সোশ্যাল ইম্প্যাক্ট, ইউ ক্রিয়েট এমপ্লয়মেন্ট, মানুষ 10টা মানুষকে কাজ দিচ্ছেন। ইউর বিজনেস অলওয়েজ ক্রিয়েট দ্যাট সোশ্যাল মানে এমপ্লয়মেন্ট, হ্যাভ দ্যাট সোশ্যাল ইম্প্যাক্ট। তো ওই যে ইকিগাই লাস্ট কলমটা ছিল, ডাজ ইট হ্যাভ এনি সোশ্যাল ইম্প্যাক্ট? ইয়েস, আমি বলতে পারি আজকে জলখাবার অ্যান্ড দশকর্মা হ্যাভিং দ্যাট সোশ্যাল ইম্প্যাক্ট। তো এই বইটা তোমার আইডিওলজিটাকে পুরো ট্রান্সফর্ম করে দিল, চেঞ্জ করে দিল। অ্যাবসলিউটলি। আমি এই লাস্ট 20 বছর, মানে ইফ আই লিভ টিল 60 ইয়ার্স, আই গো বাই দ্যাট ফিলোসফি অফ ইকিগাই। আই এম বিল্ডিং বিজনেস তো থাকবেই, বিজনেস ইজ আ সাইকেল, বিজনেস না চললে হাউ আই ক্যান ফিড দ্যাট। আমরা 10 জন মিলে কাজ করি, তো আমরা সেই 10 জনের পরিবার চলবে কী করে? বিজনেস চলতে হবে, প্রফিট উইল কাম, ইটস আ সাইকেল। ইফ দ্য বিজনেস রান, উই অল উইল রান। বাট ইট ডেফিনেটলি মাই ব্র্যান্ড জলখাবার অ্যান্ড দশকর্মা টুডে হ্যাভিং আ সোশ্যাল ইম্প্যাক্ট। আমরা আসবো এবার তোমার ব্র্যান্ডটাতে। তো প্রথমে শুরু করি জলখাবার দিয়ে। কি এই কনসেপ্টটা কি? জলখাবার মানে কি? ব্র্যান্ডটা কি করে? জলখাবারের কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমি না আপনার প্রশ্নের উত্তরে আরেকটা প্রশ্ন দিয়ে দিই। অভিষেক দা, আমরা তো বাঙালি, শীত পড়লে একটু গুড় খান, খেজুর গুড়, নলেন গুড়। কোন ব্র্যান্ডেরটা খান আপনি? কোনো ব্র্যান্ড যাই না, মানে নেই, মানে আমার জানায় নেই কোনো ব্র্যান্ড। সো দ্যাট ইজ দ্য গ্যাপ ইন দ্য মার্কেট। ওকে, দ্যাট ইজ দ্য অপরচুনিটি। তো এই গ্যাপটা তুমি আইডেন্টিফাই করেছো? হ্যাঁ, এনিথিং, আমার কনসেপ্ট একটাই ছিল যে এনিথিং দ্যাট ইজ আনঅর্গানাইজড, গেট ইট অর্গানাইজড অ্যান্ড অ্যাক্সেসেবল। আজকে প্রতিটা মানুষ এই শীতকাল বলে গুড় খেতে চায়,
এই তো বর্ষাকাল। আমি দেখছি তোমার প্রোডাক্টগুলো এখানে আছে তালের পাল্প, অসাধারণ। তো আপনি তো তালের বড়া খাবেন তো, তালের ক্ষীর খাবেন তো কোন তালের ক্ষীর খাবেন বা কোন তাল থেকে হবে, কোন ব্র্যান্ড? নো ব্র্যান্ড। এখন তো জলখাবার এসে গেছে, এখন জলখাবার আছে একমাত্র ব্র্যান্ড। হ্যাঁ, এই সেগমেন্টে একমাত্র ব্র্যান্ড। তোমার আরও প্রোডাক্ট তুমি এখানে এনেছো, আমি একটু জাস্ট দর্শককে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কুলের আচার। আমরা ছোটবেলায় মানে ঠাকুমারা বানাতো, মানে বাড়িতে আমাদের একটা পৈতৃক বাড়ি ছিল, সবাই মিলে থাকতাম, তো এই ছাদের মধ্যে কুলটাকে কুলের আচার তৈরি হতো। আজকালকার দিনে তো মানে ইচ্ছেটা তো আছে খাওয়ার, ইচ্ছেটা আছে, অ্যাক্সেসিবল প্রোডাক্টটা অ্যাক্সেসিবল নয়। আমি জানি না আপনি কি করবেন, আপনি গুগল করবেন কুলের আচার খেতে ইচ্ছে করছে, একটু গুগল করি তো কোথায় পাওয়া যাবে। হারিয়েও যাচ্ছে কুলের আচার, হারিয়ে যাচ্ছে। তো ইম্পর্টেন্ট হচ্ছে ওই প্রোডাক্ট, এই যে মানে কুলের আচার, হ্যাঁ, কোনটা খাবেন, ব্র্যান্ড কোথায় নেই তাহলে। সো দ্যাট ওয়াজ দ্য গ্যাপ ইন দ্য মার্কেট। যে আর আমরা ভবিষ্যতে যাই আনি জলখাবার, যাই ব্র্যান্ড আনবো, উই অলওয়েজ স্টে রুটেড টু আওয়ার কালচার অ্যান্ড আওয়ার ট্র্যাডিশন। দেখুন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা যাই প্রোডাক্ট, আমরা দশকর্মা জলখাবার যাই করি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন এই প্রোডাক্টগুলো পশ্চিমবঙ্গের বাইরে যায় না, যখন ব্যাঙ্গালোর হোক, মানে ইউএস ইউকেতেও যায়, ইউএস ইউকে অস্ট্রেলিয়াতেও ডেলিভারি করি, ব্যাঙ্গালোর বম্বে, এখানে না একটা কালচার আছে, যখন একজন মারাঠি আমার বাড়িতে এলো, একজন পাঞ্জাবি আমার বাড়িতে এলো, একজন কানাডা আমার বাড়িতে এলো, তো উই সার্ভ আওয়ার ডেলিকেসিস, যে দেখুন আমাদের এটা ভালো, আমাদের নলেন গুড়ের পায়েস, আমাদের তালের বড়া। এরকম একটা ব্র্যান্ড দেখিনি আমি বেঙ্গলে, হুইচ পোর্ট্রেটস দি কালচারাল ট্র্যাডিশন অফ বেঙ্গল। আমি এরকম কোনো প্রোডাক্ট প্যাকেজিং লুক ফিল এরকম দেখিনি, খুব শ্যাভি, বিকজ ইট কামস ফ্রম আনঅর্গানাইজ সেগমেন্ট, প্লাস্টিকের বটলে মুখড়ে যাচ্ছে। তোমার তো অসাধারণ, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বিকজ ইট রিপ্রেজেন্টস দি কালচারাল হেরিটেজ অফ বেঙ্গল। ইয়েস, আর যেটাকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। এক্স্যাক্টলি, এটা যখন বাইরে যায়, কালকে যদি আপনার বাড়িতে একজন মারাঠি বা পাঞ্জাবি আসে, ইট উইল ফিল গুড টু সার্ভ ইট। মানে সেই জন্য আমি সবসময় যখন ব্র্যান্ডের প্যাকেজিং লুক ফিল ডিজাইন করছিলাম, আমি সবসময় এটা মাথায় রেখেছিলাম, যদি এটা কোনো বাঙালির বাড়িতে যায়, সে যেন গর্বের সাথে সার্ভ করতে পারে। তুমি যে এখানে লিখেছো তিনটে জিনিস, একটা হচ্ছে অথেন্টিক, একটা হচ্ছে ট্র্যাডিশনাল, আর হচ্ছে হ্যান্ডমেড। তো অথেন্টিক তো ডেফিনেটলি তুমি যখন এটাকে করছো, ট্র্যাডিশনালও বুঝে গেলাম। হ্যান্ডমেড, এটা কি হ্যান্ডমেড? আমাদের সব প্রোডাক্টই হ্যান্ডমেড। মানে তোমরা কোনো মেশিন ইউজ করছো না, কিছু ইউজ করছো? স্পর্ধা নেই, টাকা নেই, ফান্ড কোথায় মেশিন বসানোর? তাহলে এটাকে একদম অর্গানিক। দেখুন স্পাইসেস যেগুলো আমাদের ইউজ করতে হয়, তো বাট আমি অর্গানিক যেই স্পাইসেসগুলো আমরা ইউজ করি তারা অর্গানিক কিনা আই ক্যানট ক্লেম, কারণ আমাকে তো কোনো ব্র্যান্ডেরই একটা মশলা ইউজ করতে হবে, বাট প্রসেস ইজ অ্যাবসলিউটলি হ্যান্ডমেড। এটা হাতেই তৈরি হয়, আর কুলের আচার মেশিনে তৈরিও করা যাবে না। মানে এই আমাদের পুরনো যেগুলো মা ঠাকুমারা, প্যাকেজিং এভরিথিং তোমার মানে হাতের মাধ্যমে তুমি করছো। দ্যাট ইজ ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট। আমি ওই যে বললাম ইম্প্যাক্ট, দ্যাট ইজ দি ইকিগাইয়ের লাস্ট পিলার, দি সোশ্যাল ইম্প্যাক্ট। আমি দেখুন, আমি সেই জন্যই বলি দ্যাট মানে ওই যে আপনাকে বলছিলাম যে এনি ব্র্যান্ড, এই যে গ্যাপ ইন দ্য মার্কেট, একটাও ব্র্যান্ড আমি দেখিনি দ্যাট ট্রুলি পোর্ট্রেটস দি কালচারাল হেরিটেজ অর ট্র্যাডিশন অফ বেঙ্গল, দি লিগাসি অফ বাঙালি। একটা বাঙালি বলে তো একটা ব্যাপার আছে, মানে বাঙালি অত শ্যাভি হতে পারে না, ওই প্লাস্টিকের বটলে দুমড়ে যাচ্ছে, বেঁকে আছে, অ্যান্ড আই প্রেজেন্ট সামবডি অ্যাট মাই হোম। যখন বাড়িতে আসে আমরা উই সার্ভ আওয়ার ডেলিকেসিস। দেখো, আমি আমার 22-23 বছরের ওভারসিজ এডুকেশনাল একটা জার্নি আছে। তো 20-22 বছর আগে যখন আমি বিদেশ যেতাম, অবাঙালি যারা এনআরআই বাঙালি যারা বিদেশে থাকে, তারা প্রশ্ন করতো যে কীরকম আছে বেঙ্গল, বিকজ তারা ভাবছে যে বেঙ্গল ইজ নট ইন দ্য গুড হ্যান্ড। তখন আমাদের কমিউনিস্ট রাজ চলছে, এবং বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতাম, এই শহরটার, এই রাজ্যটার কিচ্ছু হবে না, কিছু হওয়ার নয়, ঠিক আছে, অল টাইপ অফ ক্রিটিসিজম শুনেছি। ফেজ 2 চেঞ্জ হলো বেঙ্গলের রিজন, এখন ব্র্যান্ড বেঙ্গল, বেঙ্গল ইটসেলফ ইজ এ ব্র্যান্ড, ঠিক আছে। ইংরেজদের আমলে একটা কথা বলা হতো, প্রভাব থাকতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। সেইটা
আজকে কিন্তু আমাদের এই সরকার এই ব্র্যান্ড ইমেজটা তৈরি করেছে। তো সরকার আপনার জন্যে কাজ করে দিতে পারবে না, আপনার ব্যবসা চালাতে পারবে না, কিন্তু আপনাকে একটা ইমেজ দিতে পারে, আপনাকে একটা আপলিফমেন্ট করে দিতে পারে, একটা ইকোসিস্টেম দিতে পারে, ইকোসিস্টেম যে আপনি করুন। এটা করা হয়েছে এবং ব্র্যান্ড ইন্ডিয়াও তৈরি হচ্ছে বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। ব্র্যান্ড ইন্ডিয়া হিসেবে আমরা একটা স্ট্রং ব্র্যান্ড তৈরি করছি, ন্যারেটিভটা চেঞ্জ হচ্ছে, ইন্ডিয়ানসদেরকে লোকে একটা অন্য নজরে দেখছে। কিন্তু ইন্ডিয়ানসরা সবসময় কিন্তু বিদেশে একটা ক্রিটিক্যাল জব রোল প্লে করে গেছে। যে কোনো আপনি টপ এমএনসিতে দেখবেন একটা করে ইন্ডিয়ানস আছে, আর আমি অবাক হব না তার মধ্যে 70-80% বাঙালি। হ্যাঁ, বিকজ আমাদের ইন্টেলেকচুয়াল লেভেলটা এটা অনেক হাই। সেইখানে তুমি জলখাবার বলে একটা ব্র্যান্ড ভাবলে, একটা বই পড়লে, একটা সেটব্যাক যেটা তোমার মনে হয়েছে যে কর্পোরেট লাইফটা থেকে বেরিয়ে গিয়ে কিছু করতে হবে, এই সাহসিকতাটা দেখালে, এটার জন্য হ্যাটস অফ টু ইউ। এই যে কাজটা তুমি করলে। আর আমি বলে আমার সাথে 10 জন কাজ করে, অভিষেক দা, ব্র্যান্ড, বিজনেস, প্রোডাক্ট এগুলো তো থাকবেই, চলতেই থাকবে। আমি না আমার মেয়েকে নিয়ে যাই অফিসে এবং দেখাই, দেখো ওরা কাজ করছে আমাদের জন্য। আমার যে 10 জনের টিম আছে, দ্য অ্যাভারেজ এজ ইজ অ্যারাউন্ড 24 to 25, সব মেয়ে। ঠিক আছে, কোনো ছেলে নেই, জাস্ট একজন ছেলে আছে যে আমাদের আউটডোর সাপোর্টটা করে ম্যানেজার হিসেবে, কারণ ভারী কাজ অনেক সময় মেয়েরা করতে পারে না। এখানকার এই যে মেয়েগুলো যে আমার সাথে কাজ করে না, ওদেরকে আমি বলি, আমি হয়তো টাকা দিয়ে আর ফান্ড দিয়ে ব্র্যান্ডটা বানাচ্ছি, বাট তোমরা এই দশকর্মার জলখাবার বানিয়েছো তোমাদের পরিশ্রম দিয়ে। এবং সত্যি কথা, এই কথাটা আমি কোনোদিন ফিরিয়েও নিতে পারবো না ওদের কাছ থেকে। আমার এখানে না কোনোদিন কেউ ইন্টারভিউ দিয়ে জয়েন করেনি, আমি তো কোনো রকেট সায়েন্স বিক্রি করি না। ঠিক আছে, আমার এখানে একটা জিনিসই লাগে, দ্যাট ইজ ইন্টেন্ট। ওইটাকে হিন্দিতে বলে নিয়ত অ্যান্ড ইন্টিগ্রিটি। নিয়ত যদি ঠিক থাকে না, কাম অ্যান্ড জয়েন মি। আমি সবসময় যারা ভালো কাজ করে, যারা খুব, তাদেরকে বলি, কেউ কাজ করবে, কারো কাজের দরকার আছে, আমি তাদের রেফারেন্সে নিই। আমি কোনো দিনও বাইরে ভ্যাকেন্সি আছে, এখানে লাগবে এই স্যালারি, এইভাবে যায় না। আই অলওয়েজ গো বাই রেফারেন্স বাই দেম। এখানে যারা মেয়েরা কাজ করে, আপনি তাদের ব্যাকগ্রাউন্ড শুনলে, আমি জাস্ট 10 জন কাজ করে, একটা দুটো এক্সাম্পল দিই। পিঙ্কি বলে যে মেয়েটা কাজ করে, ঠিক আছে, সেই মেয়ে, তার বাবা মা ওকে অত পছন্দ করে না, ছেলে চেয়েছিল, বা তাদের ফ্যামিলিতে ছেলে ইজ হাইলি, তো বাড়িতে অনেক রকম অ্যাবিউজমেন্ট হয়, জাস্ট টু অ্যাভয়েড অল দিস থিংস। ও আমাদের এখানে জয়েন করেছে, নিজের আর্নিং নিজে করে, নিজে থাকে, জাস্ট টু অ্যাভয়েড দ্যাট ডোমেস্টিক ভায়োলেন্স। পূজা বলে যে মেয়েটি কাজ করে, তার বর ছেলে চলে গেছে, সে আমার এখানে কাজ করে তার মেয়ের খরচা চালানোর জন্য। সাইমা বলে যে মেয়েটা আমার অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টসে কাজ করে, সে কলেজে পড়ে, সে আমার এখানে কাজ করে তার বোনের আর ভাইয়ের পড়াশোনার খরচা চালানোর জন্য। এই জল খাবার আর দশকর্মা, এটা তো প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে একটা স্টোরি আছে। আর এই যে তুমি লিখেছো হ্যান্ডমেড, প্রত্যেকটা হাতের পেছনেও একটা করে গল্প আছে। হ্যাঁ, ওরা না থাকলে এই ব্র্যান্ড এই জায়গায় পৌঁছতো না, আমি সত্যি বলছি। আমি যতই টাকা দিয়ে দিই, যাই করি, ওই ইন্টেন্ট নিয়ে যদি ওরা কাজ না করতো না, আজকে হয়তো সবাই জলখাবার দশকর্মাকে চেনে, 1 বছর আগে কেউ চেনত না। নেক্সট ব্র্যান্ড তোমার দশকর্মা, এটা সম্বন্ধে একটু আমাদের বলো, দশকর্মা কি? দশকর্মা মানে আমি একটা প্রোডাক্ট তুমি এনেছো দেখানোর জন্য, আমার হাতেই আছে, আমি দেখছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর সামগ্রী, মানে যারা সরস্বতী পুজো করবে, দশকর্মা। আমরা ছোটোবেলায় যখন করতাম, আগের দিন পুরোহিত মশাইয়ের কাছে চলে যেতাম, উনি একটা ছোট্ট কাগজের মধ্যে লিখতেন, সাইডে আছে, হ্যাঁ সাইডে আছে কাগজটা, না ওর ভেতরে সাইডে আছে, একটা দশকর্মা করে দিত, ওটা নিয়ে চলে যেতাম পাড়ার দশকর্মার দোকানে, জিনিসটা নিয়ে চলে আসতাম। আজকে তুমি একটা ছোট বাস্কের মধ্যে এটাকে, পুরো সামগ্রীটাকে তুমি প্যাক করে দিয়েছো, একটা ব্র্যান্ড তৈরি করে দিয়েছো। এটা কি করে করলে, আর এটা কাদের জন্য করলে? এটা না, দিস আইডিয়া ইজ অলসো ইমোশনালি ড্রিভেন আইডিয়া। অ্যাকচুয়ালি আমার স্ত্রী পাপিয়া, ও বাড়িতে একটু পূজা আর্চা করে, এবং ও কেন করে, কারণ ও ছোটোবেলায় দেখেছে ওর মা করতো, ওর দিদুন করতো, বা মানে যে পরিবারের মঙ্গল কামনায় বাড়িতে পুজো হয়। বারবারই পুজো, যেটা দুর্গা পুজো, কালী পুজো তো বাইরে হয়, বাড়িতেও পুজো হতো শনিবার করে, মঙ্গলবার করে। বাট সামহাও না ওই কালচারটা আস্তে আস্তে ডাইলিউটেড হয়ে যাচ্ছে। আমি এটা বিকজ অফ এখন মেয়েরাও প্রফেশনালি অনেক জায়গায় কমিটেড, অফিস, জব,
অ্যাট দ্য সেম টাইম আমি এটা বলবো না যে তারা চায় না, দি নিউ জেনারেশন, বাট দি পয়েন্ট ইজ দ্যাট তারা চাইলেও তাদের কাছে অপশান নেই। আজকে যারা বিদেশে থাকে, আজকে যখন আমাদের এই বক্সগুলো ইউকে, ইউএস, ব্যাঙ্গালোর, মুম্বাই সব জায়গায় আমরা বলি যে ঘরের পুজো ঘরে বসেই, এক ক্লিকে এক নিমিষেই, ঠিক আছে, তো তাদের কাছে অপশান নেই। এখন অপশানটা মানে সলিউশন দেওয়াটাই আমার কাজ। ওই যে আপনাকে ফার্স্টেই বলেছিলাম, এনিথিং দ্যাট ইজ আনঅর্গানাইজড, গেট ইট অর্গানাইজড অ্যান্ড অ্যাক্সেসেবল, ঠিক আছে। আমি দেখলাম যে সত্যি তো এটা চাপ। আজকে ইউএসএতে কেউ যদি বাড়িতে লক্ষ্মী পুজো করতে চায়, কীভাবে করবে? যতই ইচ্ছে থাকুক, আপনি বলুন তো। আর লন্ডনে কেউ একটা বাড়িতে লক্ষ্মী পুজো করবে, কীভাবে করবে? ইচ্ছে আছে, করবে কি করে? কি লাগবে সেটা তো সে নয় কাউকে জিজ্ঞেস করে হোয়াটসঅ্যাপে নিলে পাবে কোথায়? তো আমাদের উদ্দেশ্য ওটাই ছিল যে কেউ যদি বাড়ির পুজোটা করতে চায়, দে ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট এনিথিং, দে উইল জাস্ট ক্লিক, একটা বাক্স চলে যাবে, তার মধ্যে সব কিছু থাকবে, ছবি, পাঁচালি, ঘুটে, ছোবা, মানে এনিথিং অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। দেশলাইটুকুও দেওয়া থাকে, ঠিক আছে, কারণ অনেকে আবার পুজোর পুজোর দেশলাইটা আবার অনেকে আলাদা ইউজ করে। এই ব্যবসাটা তো সিজনাল তোমার, মানে এই আগস্ট থেকে শুরু হবে পুজো, মানে আমরা জানি গণেশ পুজো থেকে সব পুজো আমাদের অ্যাকচুয়ালি শুরু হয়। হ্যাঁ, সারা বছরেরই করা আছে। যেমন 4টে জিনিস আছে যেটা সারা বছর চলে, যেমন গৃহপ্রবেশ, সত্যনারায়ণ পুজো, ডেলি পুজো কিট। ধরুন মাসে আমি বাড়িতে পুজো করব, তো মাসের ওটারও একটা ছোটো বক্স আছে, মান্থলি পুজো কিট। আর বাকিগুলো সব পুজো স্পেসিফিক। পুজো কিন্তু সারা বছরই ঘুরে ফিরে চলে। পুজো তো সবসময় করা উচিত। হ্যাঁ, যেমন সরস্বতী পুজো জানুয়ারি থেকে শুরু হয়, তারপরে শিবরাত্রি আসে, তারপরে আমাদের নবরাত্রি আসে, চৈত্র নবরাত্রি, তারপরে অক্ষয় তৃতীয়া, নববর্ষ, তো চলতেই থাকে, তারপর রথ, তারপর জন্মাষ্টমী স্টার্টস। তো সারা বছরই ঘুরে ফিরে চলতে থাকে। এখন পয়েন্টটা হচ্ছে ইচ্ছের ওপর। আমি যদি চাই, আমি আমার বাড়িতে পুজোটা করব আমার পরিবারের মঙ্গল কামনায়, আমি আমার বাড়ির মঙ্গল কামনায়। আমি এবং ইস্যুটা হচ্ছে শুধু করা না, আমি যখন বাড়িতে পুজো করছি আমার ছেলে মেয়েও তো দেখছে যে মা পুজো করছে। আগেকার দিনে তো একটা রিচুয়াল থাকতো, মানে ঠাকুমারা, মায়েরা এটা রোজ করতো, কিন্তু আজকের প্রজন্ম, আমি বলবো না যে তারা স্বার্থপর হয়ে গেছে, কিন্তু তারা ঠাকুরকে তখনই মনে করে যখন বিপদে পড়ে। ঠিক পরীক্ষার আগে তুমি দেখবে, রেজাল্ট বেরোনোর আগে তুমি দেখবে হয়তো মা সরস্বতী থেকে ডাকছে। সারা বছর ডাকা উচিত, কিন্তু তা নয়। এটা আগেকার দিনেও ছিল অতটা, কিন্তু এখন একটু প্রভাবটা আমি দেখছি যে বেশি এসে যাচ্ছে। যে ওই আমার মনে হয় ইট মাইট বি রিজন ওই গ্যাপটা, যে মানে আমি যদি দেখি আমার মা পুজো করছে বাড়িতে, হ্যাঁ, স্নান করে উঠে ধূপকাঠি দিচ্ছে, পুজো দিচ্ছে, সন্ধ্যাবেলা একটু শঙ্খফু দিচ্ছে, ধূপকাঠি দিচ্ছে, আমিও শিখবো। তো আমার উদ্দেশ্য ওটাই ছিল যে লেট দি ট্র্যাডিশন কন্টিনিউ, ডিস্টেন্স শুড নট বি এ ব্যারিয়ার। মানে আপনি যেখানেই থাকুন, আপনি আপনার ফ্যামিলি ট্র্যাডিশনটা কন্টিনিউ করুন, অ্যান্ড লেট দি হেরিটেজটাকে অ্যান্ড লেট ইট পাস থ্রু দ্য নেক্সট জেনারেশন, লেট ইট কন্টিনিউ। এই আমরা জাস্ট সুযোগ আর সুবিধের অভাবে এই ভালো একটা জিনিস, আমার ভালো ফ্যামিলি কালচারটাকে ডিসকন্টিনিউ কেন করব, যদি আমার হাতে অপশান থাকে? সেই অপশানটাই ক্রিয়েট করে দেওয়ার জন্য হচ্ছে দশকর্মা। তো এই জলখাবার, দশকর্মা, এই যে জার্নিটা তোমার হলো প্রায় 2-2.5 বছরের জার্নি, 2.5 years, রাইট। তো এই যে ট্রানজিট হলো, তুমি একটা চাকরি হঠাৎ ছেড়ে দিলে, চাকরি মানে সিকিউর আর্নিং। আই লেফট অন 30th April 2021। সিকিউর আর্নিং, ঠিক আছে, মানে মাসে একটা তোমার স্যালারি আসছে, তুমি সিকিউর, খুব সেফ পজিশনে আছো। তুমি একটা কর্পোরেট ইনসিডেন্ট আর একটা বই তোমার লাইফ চেঞ্জ করে দিল। আজকে 10 জনের পরিবার তোমার দিকে তাকিয়ে থাকে, কারণ তুমি তাদেরকে স্যালারি দাও। এই যে ট্রানজিশনটা তুমি করলে, কি কি চ্যালেঞ্জেস তুমি ফেস করলে? ইট ওয়াজ টাফ, অভিষেক দা, ইট ওয়াজ টাফ। মানে দো ইট ওয়াজ প্ল্যান্ড, এক্সপেক্টেড যে এরকম হবে, এইভাবে চলবো, বাট আই পুট ডাউন মাই পেপার অন 30th April 2021. 1st May the day was different, ঠিক আছে। আই ইউজ টু ফ্লাই দিস সিটি দ্যাট সিটি, স্টেইং ইন স্টার হোটেলস। 1st May আমি আমার বউয়ের স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম, ব্যবসা দাঁড় করাতে হবে। হ্যাঁ, সে রোদে পুড়ে, আমার না ওই 2 বছর রোদ লাগতো না, বৃষ্টিতে ভিজলেও বোধ হতো না, ঠিক আছে। ওই স্কুটি নিয়েই আমি ব্যবসা দাঁড় করেছি। আজকে যতদূর পৌঁছেছে এই জল খাবার এবং দশকর্মা, ওই আমার স্ত্রীর সাদা স্কুটিটার উপর ভরসা করি। আর ইট ওয়াজ টাফ, বাট আমার স্ত্রী, ওর নাম পাপিয়া,
আজকে এই পডকাস্টে আপনি প্রসঙ্গটা জিজ্ঞেস করলেন তাই বলছি। এই 2 বছর ও একটা সেফটি পেনও চাইনি, একটা সেফটি পেনও চাইনি এই 2 বছর। আর বেসিক্যালি ও একটু শান্ত, কাম, কম্পোজড, মানে ও হচ্ছে ঘরের লক্ষ্মী। হ্যাঁ, তো ও ওরকম কাম, কম্পোজ, গ্রাউন্ডেড ছিল বলেই হয়তো আমি জার্নিটা খুব ঠান্ডা মাথায় করতে পেরেছিলাম। ঠিক আছে, সো ও সবসময় বলতো ঠিক আছে করো, হয়ে যাবে, করো, হয়ে যাবে। শি ওয়াজ ভেরি গ্রাউন্ডেড আর খুব শান্ত, ভেরি পিস। তো সেই জন্যে মানে এরকম যদি কেউ থাকে পাশে, ওই ট্রানজিশন অ্যান্ড ওই ট্রান্সফরমেশনটা এখন ডাজেন্ট ম্যাটার। পেনফুল, ইমোশনাল, আমি বলবো না যে ফিজিক্যালি ইট ওয়াজ পেনফুল, ইমোশনালি ইট ওয়াজ পেনফুল, দিস ট্রানজিশন। ঠিক আছে, মানে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পেনফুল ইনসিডেন্ট অফ মাই লাইফ। আমার মেয়ে একদিন, পাপা একটু আইসক্রিম খাওয়াবে? আমার মানি ব্যাগে আমি জানি আমার টাকা নেই, মাইনবি 50 টাকার মতো ছিল তখন মানি ব্যাগে। আমি ওকে বললাম যে থাক পাপা, অন্য দিন খাবো। এই কথাটা ওয়াজ নট পেনফুল, বাট হার রেসপন্স ওয়াজ পেনফুল। ও বলল, একবারও জেদ করলো না, শি ওয়াজ ইন 7, বললো ঠিক আছে পাপা, নো প্রবলেম, আই আন্ডারস্ট্যান্ড। ওই রেসপন্সটা পেনফুল ছিল। সেদিন রাতে বাড়িতে চলে আসার পর সেদিন রাতে আমার খুব কান্না পায় এই ইনসিডেন্টটার জন্যে, যে মেয়েটা একটা আইসক্রিম চেয়েছিল, খাওয়াতে পারলাম না, তো কাঁদছিলাম। তো পাপিয়া ঘুম থেকে উঠে পড়ে। সো ঘুম থেকে উঠে বলে কী হয়েছে? ও তো ভয় পেয়ে গেছে, কাঁদছে কেন হঠাৎ রাত্রিবেলায়? তো আমি বললাম যে আজকে এরকম হয়েছে। ও বলল ঠিক আছে, চিন্তা করো না, যখন সব কিছু ঠিক হয়ে যাবে ওকে আইসক্রিম খাইয়ে দিও। খাইয়েছি। লাস্ট ডিসেম্বর বাস্কিন রবিন্সের কাউন্টারে ঢুকে বলেছি যেটা খেতে ইচ্ছে করে খাও। তো এই ট্রানজিশনটা না ফিজিক্যালি ওয়াজ নট ভেরি পেনফুল, বাট ইমোশনালি ভেরি পেনফুল। কারণ এই ট্রানজিশনের ডিসিশনটা আমি নিয়েছিলাম যে আমি চেঞ্জ হব, বাট মাই ফ্যামিলি ওয়াজ সাফারিং। ওটা বাজে লাগছিল। হ্যাঁ, যখন চোখের সামনে, ওদের তো কোনো দোষ নেই, বাট দে ওয়ার সাফারিং, দে ওয়ার স্যাক্রিফাইসিং, দে ওয়ার কম্প্রোমাইজিং, দ্যাট ওয়াজ পেনফুল। দেখো, তুমি আজকে যে ব্যবসা করছো, জলখাবার, দশকর্মা, আমি তোমাকে একটা কথা বলতে পারি যে যারা রিয়েল বিজনেসম্যান হয় না, তারা যখন একবার ডিসিশন নেয় যে আমি এটা করব, তখন থার্ড পাওয়ার আছে যে তোমার টেস্ট নেয় যে ওয়েদার ইউ আর কেপেবল এনাফ অর নট। যেরকম আমরা জানি ক্রিকেট টিমের যখন প্লেয়ার সিলেক্টেড হয়, একটা টেস্ট হয় যে হ্যাঁ এ খেলতে পারবে কি পারবে না। তো তুমি যে এই যে কথাগুলো বললে না, যে তোমার মেয়েকে তুমি আইসক্রিম দিতে পারছো না, এটা সব টেস্ট। ওপরওয়ালা দেখছে যে বিজয়, যার নামেই বিজয় আছে, তাকে তো কেউ আটকাতে পারবে না। এই টেস্টটা তুমি ভালোভাবে উতরে গেলে, এবং আজকে তুমি তোমার মেয়েকে বাস্কিন রবিন্সে গিয়ে বলতে পারছো যেটা চাই সেটা পিক করো। এবং রিয়েল ইম্প্যাক্ট, এটাকেই বলে রিয়েল ইম্প্যাক্ট। তুমি 10 জন মেয়ে কাজ করছে, তাদের 10টা স্টোরি আছে, 10টা ব্যাকগ্রাউন্ড আছে, সেটাকে তুমি সাপোর্ট সিস্টেম দিচ্ছ। তোমার ওয়াইফ তোমার পাশে দাঁড়িয়েছিল, তুমি তাকে সাপোর্ট সিস্টেম দিয়েছো। এই যে রিয়েল ইম্প্যাক্ট যে তুমি করছো, এটা কিন্তু সামবডি ফ্রম আপ, হ্যাঁ, মানে কনস্ট্যান্টলি তোমাকে টেস্ট করবে। এবং বিজয় আগেও করবে, কারণ আমি যতটা বুঝতে পারলাম তোমার সঙ্গে কথা বলে, হয়তো তুমি ওরকম স্টার্ট আপ নও যে স্টার্ট আপ ভ্যালুয়েশন, ইনভেস্টমেন্ট, অ্যাঞ্জেল ফান্ডিং, ভিসি ফান্ডিং, এইসব কি তোমার অর্গানাইজেশনে আছে? মানে আমিও 22 বছর আগে ব্যবসা শুরু করেছি। 2014 পর আমি প্রথম টার্ম শুনলাম হচ্ছে স্টার্ট আপ। তার আগে আমি জানতাম না ব্যবসা শুরু করেছি এটাই ছিল স্টার্ট আপ বলে, আমি জানতাম না। ব্যবসার যে ভ্যালুয়েশন হয়, অ্যাঞ্জেল ফান্ডিং, ভিসি ফান্ডিং, আমি জানি না। ব্যবসা হচ্ছে এই নিজের মনে হয়েছে একটা ইম্প্যাক্ট করব, শুরু করে দিলাম।
আমার জার্নিটা স্টার্ট হয়েছিল ঠিক তোমার মতন। আমিও তখন এই বইটা হয়তো আমি পড়িনি, আমিও বইটা পড়েছি, তখন পড়িনি। আমার জার্নি স্টার্ট হয়েছিল দি ইয়ার আই গট মাই ক্লাস 10 কমপ্লিট করলাম, সে বছর আমার বাবার ব্যবসা বন্ধ হয়ে যায়। এবং তখন আমার বাবা বলে যে আমি দুজনকে, আমাদের দুজনেরই ইচ্ছা ছিল, আমার দুই ভাই ছিলাম, আমি দুজনকে অ্যাফোর্ড করতে পারবো না বিদেশে পাঠানোর জন্যে। তাই বলি দাদা যাক। তো এই দাদা গেল 2004-এ, ঠিক আছে। তখন আমি ব্যাচেলার্স করেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি, আমরা যেতে পারলাম না, কারণ বাবা ব্যবসা অনেক আগেই বন্ধ হয়ে গেছিলো যখন আমরা ক্লাস 10 পাস করেছিলাম। এই যে ইনসিডেন্টটা হলো না আমার লাইফে, তখন আমি ডিসাইড করলাম যে আমি যেতে পারলাম না ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আর কোনো ছেলে যাতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য বিদেশ না যেতে পারে, এইটা আমি টেক কেয়ার করবো। দ্যাটস ওয়াই আই স্টার্টেড দিস ওভারসিজ কনসালটেন্সি। এটা হচ্ছে আমার পারপাস ইন লাইফ। তো আমি দেখি বাচ্চাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনস বুঝে আমি তাদেরকে রেকমেন্ড করি যে কোনটায় কোনটায় কী হবে। আজকে 26টা দেশে গেছি, 3.5 ইউনিভার্সিটির সঙ্গে কানেকশন আছে। তো আই হ্যাভ অলরেডি এস্টাবলিশ মাই সেলফ। কিন্তু ইম্প্যাক্ট, হ্যাঁ, এটা খুব, এটা না একটা এই জায়গাটায় শান্তি দেয়, মানে পারপাস। অনেক মানুষ আছে যারা লাইফ লিড করছে, হয়তো অক্সিজেন নিচ্ছে, ব্রিথ করছে, কিন্তু লাইফে কোনো পারপাস নেই, পারপাস নেই। তুমি পারপাসটা পেয়ে গেছো, ওয়ান্ডারফুল। না অনেক আর্লি এজে পেয়েছো। সো ফার সো গুড। অ্যান্ড আই অলওয়েজ, মানে আমি এখনও সব জায়গায় যত প্ল্যাটফর্ম পাবো আমি এটা বলবো, আমি যতটুক জায়গায় পৌঁছেছি জলখাবার দশকর্মা, বিকজ অফ মাই টিম অ্যান্ড মাই ওয়াইফ। এক্সেলেন্ট। মাই টিম অ্যান্ড মাই ওয়াইফ, মানে নাথিং বিয়ন্ড ইট। আর আমি এদেরকে কোনো দিনই মানে কোনো দিনই অ্যাভয়েড করতে পারবো না, দেয়ার কন্ট্রিবিউশন। আর এটা নিয়ে না, এটা কখনো ওই টাকা দিয়ে মূল্য করা যায় না, আমি কাকে কত স্যালারি দিই, মানে দ্যাট ডাজন্ট ম্যাটার। ওদের ইন্টেন্ট, ওই যে নিয়ত নিয়ে ওরা কাজ করে না। আমি ইনফ্যাক্ট এরকম আছে, এটা হবে, আমি জিজ্ঞেস বলে আপনি চিন্তা করবেন না দাদা, হয়ে যাবে। এই যে শান্তিটা দেয় না, আপনি চিন্তা করবেন না দাদা, হয়ে যাবে, আমি জানি হয়েই যাবে, আমাকে তাকাতেই হবে না, হয়ে যাবেই। মানে সো মাচ ট্রাস্ট। আমি তো আমার মানে অফিসে কোনো অত সিসিটিভি নেই, ঠিক আছে, দিস ইজ ট্রাস্ট, ঠিক আছে। আমি এই জন্যে, মানে আমি বিশ্বাস আছে এবং চলছে সেইভাবে। আমি তো অফিস ছেড়ে সবসময় বাইরে থাকি, আজকে আপনার এখানে এসেছি, অফিস ইজ রানিং। এই সো মাই টিম, ইনক্রেডিবল, মানে খুব ভালো, মানে আই এম হ্যাপি অ্যান্ড গড ব্লেস, আই গট আ ওয়ান্ডারফুল টিম অ্যান্ড সাকসেসফুলি আই বিল্ডেড দ্যাট টিম। তাদেরকে ওই এনভায়রনমেন্টটা দিতে পেরেছি। তো এখন তোমার নেক্সট প্ল্যান কি, মানে কি ভাবছো তোমার দুটো ব্র্যান্ডকে নিয়ে, আর কি প্ল্যান অফ অ্যাকশন আছে তোমার জীবনে? আই হ্যাভ টু মেক দিস, দেখুন প্রোডাক্ট ভালো বানালাম, তৈরি করলাম, অ্যাজ লং অ্যাজ ইট ইজ নট অ্যাক্সেসেবল, ওটার কোনো মানে হয় না। আমরা যতই ভালো আবিষ্কার করি, সেটা যদি মানুষের কাজে না লাগে, তাহলে সেই আবিষ্কারের অতটা মূল্য আসে না। সো নাও মাই পয়েন্ট ইজ দ্যাট কি দিস ইয়ার 25-26 আই হ্যাভ টু স্কেল ইট আপ অ্যান্ড মেক ইট মোর অ্যাক্সেসেবল। এই তো আমরা এখন প্রোডাক্ট দশকর্মার 1 বছর হলো, জলখাবারের 2 বছর হলো, মানে আমরা অনেক পৌঁছেছি অনেক মানুষের কাছে, লোকে এখন ব্র্যান্ড নেমেই রেকগনাইজ করে। সো নাও ইটস টাইম, দিস ইয়ার উই আর গোয়িং টু স্কেল আপ। আর আমি তোমার বায়ো পড়ছিলাম, সেখানে তোমার জার্নির ইয়ার বাই ইয়ার গ্রোথ আছে। প্রথম ইয়ার ধরো তুমি যেই টার্নওভার করেছো, পরের ইয়ার তুমি 3x করেছো, থার্ড ইয়ারে এখন তুমি রান করছো, তোমার এখন রান রেট 10x 15x হয়ে গেছে। তো ইয়ার বাই ইয়ার তুমি গ্রোথ করছো, আর কত গ্রোথ চাও? গ্রোথ তো এখন আমি করছি না, গ্রোথ মানুষ দিচ্ছে। ইফ দি প্রোডাক্ট ইজ রিকোয়ার্ড, যদি প্রোডাক্টের জায়গা থাকে মার্কেটে, তাহলে প্রোডাক্ট জায়গা করে নেবে। কোনো ভিসি আসছে না তোমার কাছে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট? আমার প্রয়োজন নেই, মানে আসলেও কি তুমি নেবে? দরকার নেই, মানে হোয়াই, মানে কেন, মানে ফার্স্ট অফ অল আমি ওই ইন্ডিপেন্ডেন্সটা চেয়েছিলাম যে আমি নিজের বিজনেস করবো। সেইখানে আমি আবার ফান্ডিং নিয়ে কাউকে ওই কৈফত দেওয়া, কত হচ্ছে, গ্রোথ কম না বেশি, আই ডোন্ট ওয়ান্ট এনিবডি টু ইন্টারফেয়ার অন মাই বিজনেস অর অন মাই টিম। যখনই ভিসি আসবে, ফান্ডিং করবে, দে মাইট স্টার্ট ইন্টারফেয়ারিং। আজকে আমাকে বলছে, কালকে আমার টিমকে বলতে পারে। সো আই হ্যাভ টু প্রোটেক্ট মাই টিম অলসো। অ্যাজ অফ নাও আই এম হ্যাপি আর ফাইন, মানে আমি যেভাবে গ্রো করছি ঠিক আছে। ওই
হালকা আছে রান্না ভালো হয়, হ্যাঁ, আমি হালকা আছে আমারও ব্যবসা ভালো আর তো ফ্যামিলির তো চাহিদা নেই, ঠিক আছে, সিম্পল, মানে কি দরকার, মানে কালকের থেকে তো আজকে ভালো আছে, আগামী দিনে আরো ভালো থাকবে। হ্যাঁ, আগামী দিনে হয়তো আর একটু ভালো হবো, বাট ভালোর তো শেষ নেই। দেখুন, ওই একটা কথা আছে না, ওপর দিকে তাকিয়ে চললে মনে হবে আমার থেকে ও ভালো আছে, কিন্তু যদি নিচের দিকে তাকিয়ে চলি মনে হবে ওর থেকে তো আমি ভালো আছি। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমরা ভালো আছি, আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমরা 4 জন। আমরা ছোটবেলায় একটা বাংলা কবিতা পড়েছিলাম যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, যত সুখ ওপারে আমার বিশ্বাস। সবাই দেখে যে ওই দিকটা অনেক গ্রিনারি, অনেক ভালো, কিন্তু তুমি এইখানটা দেখছো অ্যান্ড ইউ আর হ্যাপি। দেখুন, দিনে সকালে রাত্রে আরামসে ঘুমাতে পারছো। সকালে 4 জন একসাথে, আমার মেয়ে স্কুলে চলে গেল, ছেলে স্কুলে চলে গেল, আমি অফিসে চলে এলাম, সন্ধ্যেবেলায় বাড়ির পাখি বাড়িতে ফিরে এলো, 4 জনে একসাথে ঘুমাচ্ছি। হোয়াট এলস? কতজন এই সুখটা পায়? আমি কর্পোরেটে এই সুখটা পেতাম না। আই ওয়াজ ট্রাভেলিং হিয়ার অ্যান্ড দেয়ার, ছেলে বড় হচ্ছে, মেয়ে বড় হচ্ছে, হাতে পায়ে বড় হয়ে যাচ্ছে, যাচ্ছি বাবা, ওদের সাথে থাকতাম না, আই ওয়াজ নট দেয়ার। আজকে মেয়ে ক্লাস 10, ও হয়তো 2 বছর পর বেরিয়ে যাবে, আমি আর কতদিন মেয়ের সাথে থাকবো? কারেক্ট। তো আমাকে তো ফ্যামিলির সাথে থাকতে হবে। হোয়েন ইট ইজ ফ্যামিলি, ইট ইজ ফ্যামিলি, তো উই হ্যাভ টু থাকতে হবে ফ্যামিলির মতো। রাইট। আমি ফ্যামিলিতে যখন আমার এবং পাপিয়ার মধ্যে কখনো কথা মানে একটু হয় একসাথে থাকতে গেলে, তো আমি কখনো বলি আমি তোমাকে বলছি না, এই কথাটা আমাদের ফ্যামিলির কথা। আমি যদি তোমাকে কিছু শোধরাতে বলি সেটা আমি ফ্যামিলির জন্য বলছি, আমাকে যদি কিছু শোধরাতে হয় আমার ফ্যামিলির জন্য, নাথিং বাট ইউ অ্যাজ পার্সোনাল অর মি অ্যাজ পার্সোনাল। তো আই এম হ্যাপি, আমি সত্যি কথা অভিষেক, আই এম হ্যাপি, সো ফার সো গুড। হ্যাঁ, তোমার জার্নি তো রিয়েলি অ্যান ইন্সপায়ারিং জার্নি। মানে তুমি যেটা করেছো, অ্যাচিভ করেছো নিজে একা, এক্সটার্নাল ফান্ডিং ছাড়া, হ্যাটস অফ। এইটা মানে অনেক দিন বাদে একটা এমন বাঙালিকে দেখলাম, ঠিক আছে, যে এটা অ্যাচিভ করেছে। অ্যাকচুয়ালি আমার ফান্ডিংয়ে না, দেখুন আমার প্রোডাক্টগুলো তো ওই যে আপনি ডিমান্ড আছে মার্কেটে, আপনি যদি ক্রাউডেড মার্কেটে ঢোকেন না, আপনার ফান্ডিং লাগবে, আপনার ভিজিবিলিটি লাগবে, আপনার অ্যাড কস্ট লাগবে। আপনি আমাদের কোনো ব্যানার ফ্যানার কিছু দেখবেন না, কোনোদিন হয়তো শোনেনও নি আমাদের। তোমার এই প্রোডাক্টগুলো না নস্টালজিয়া তৈরি করে দেয় মানুষের ছোটবেলায়, যারা জানে, ঠিক আছে, মানে আমরা যারা 70-এর দশকে জন্মগ্রহণ হয়েছে আমরা দেখেছি, ঠিক আছে, যারা জানে। কিন্তু কি মনে হয় আজ থেকে 20-22 বছর বাদে এরা কি জানবে এই আচার, যে আমরা বাঙালিদের কুলের আচার বলে কিছু একটা হয়, চোপা কুলের আচার, জলপাইয়ের আচার, জলপাইয়ের আচার, সেটা তোমাকে জানিয়ে রাখার জন্যই তো তোমার ব্র্যান্ডের আশা। আমাদের ট্যাগলাইনই হচ্ছে লেট দি ট্র্যাডিশন কন্টিনিউ, লেট দি ট্র্যাডিশন কন্টিনিউ। আর এটার দায়িত্ব আমাদেরই। আমরা যদি না করি কে করবে? আমরাই তো ব্রিজ, আমার মা বাবা আর আমার পরবর্তী প্রজন্মের ব্রিজ তো আমরাই, তো দায়িত্বটাও আমাদের ট্র্যাডিশনটা কন্টিনিউ করার। তো সেই জন্যে আর চাইলে করা যায়, মানে আমি অভিষেকদা, আমি উইথ মাই এক্সপিরিয়েন্স বলি, আমার মানে যে আমার কেউ ব্যবসায় না, আমার 14 পুরুষে কেউ বিজনেস করেনি, আমি তো দুম করে বিজনেস করতে নেমে গেছি। আমি মনে হয়, আমি জানি না ঠিক ভুল হতে পারে, আজকের দিনে বিজনেস করা অনেক ইজি। তো আগামী প্রজন্ম, হয়তো আমাদের পডকাস্টে অনেকে আছে যারা শুনছে, যারা হয়তো তোমার মতনই কর্পোরেট লাইফ থেকে পিসড অফ, মনে করছে যে না ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে পারছে না, কারণ সবার কাছে তো তোমার মতন ওয়াইফ নেই যে বুঝতে পেরেছে, মানে যেরকমভাবে স্ট্যান্ড বাই করেছে। সবাই একটা ফাইন্যান্সিয়াল প্রেশার এর মধ্যে আছে, এই ট্রানজিশনটা, রিস্ক নেবার এবিলিটিটা সবার থাকে না। তো সেরকম আগামী প্রজন্মকে কি অ্যাডভাইস দেবে? যদি আমি বলি বিজয়ের, কি বলবে তোমার জার্নি থেকে? দেখুন, আমি কর্পোরেট লাইফ দেখেছি, আমি বিজনেস লাইফও দেখছি। বিজনেস ইজ অলওয়েজ বেটার ফর ইউর নেক্সট জেনারেশন। আজকে অভিষেকদা ধরুন আমি কর্পোরেটে জব করি, হোয়াট এভার মে বি মাই স্যালারি, আমার ছেলে বা মেয়ে পড়াশোনা করবে, কলেজ যাবে, কলেজ পাস আউট হবে, শি হ্যাজ টু স্টার্ট আগেন ফ্রম জিরো। ওকেও কিন্তু ইন্টারভিউ দিতে হবে, কোনো একটা জায়গায় চাকরি করতে হবে। শি উইল স্টার্ট ফ্রম 25,000, 30,000, 35,000 স্যালারি, শি উইল বি স্টার্টিং ফ্রম 20,000 ফর এক্সাম্পল। দিস ইজ ওয়ান সিনারিও, যে আমি কর্পোরেটে জব করছি, আমার মেয়ে চলুন সায়েন্স নিয়ে পড়লো বা MBA করলো, করে জব স্টার্ট করলো। অন দ্য আদার হ্যান্ড একজন ব্যবসায়ী, আমি আবার আমার ব্যবসায়ী,
ধরুন ফর এক্সাম্পল আজকের থেকে 7-8 বছর পরে আমার মান্থলি বাড়িতে আমার 1 লাখ টাকা আনতে হয় বা প্রফিট 1 লাখ রুপিস। আমার মেয়ে যদি বিজনেসটা জয়েন করে ও কিন্তু 1 লাখ থেকে শুরু করবে, ও অলরেডি 1 স্টেপ আহেড। যে ইন্টারভিউ দিয়ে চাকরিতে ঢুকলো আর আমার বাবা বিজনেস করে একটা ব্র্যান্ড দাঁড় করিয়ে দিয়েছে, আই এম টেকিং ইট ফ্রম হিয়ার অনওয়ার্ডস, ও কিন্তু অলরেডি একটা এলিভেটেড পজিশানে, এনা অ্যাডভান্টেজ পজিশন। তো আমি তো, যারা আপনি বলেন আপনার পডকাস্ট দেখছে, আপনার অডিয়েন্স দেখছে, আমি বলবো যে যদি নেক্সট জেনারেশনের জন্য দায়বদ্ধ হতে হয়, the first thing that comes to my mind is business and build something of your own so that you can pass that benefit to your next generation, your kids. Let them reap that benefit. ও তখন ওই 1 লাখ থেকে স্টার্ট করে সেটাকে আরও স্কেল আপ করে নিয়ে যাবে। তো আমি তো বলবো দ্যাট ইজ দ্য ফার্স্ট বেনিফিট। সেকেন্ড, সব কিছুই একটা প্ল্যান। দেখুন আমি 2016-তে ডিসিশন নিয়েছিলাম যে আমি কর্পোরেট ছেড়ে দেবো, বাট আমি ছেড়েছি কবে? 2021-এ। সো ইটস আ প্ল্যান ডিসিশন। আপনাকে প্ল্যানিং করতে হবে ফেজ ওয়াইজ। আজকে অগস্ট 2025, আপনি যদি প্ল্যান করেন আমি বিজনেস করব, ইউ হ্যাভ টু প্ল্যান 2026 অগস্ট অ্যাটলিস্ট। এই 1 বছর আপনাকে সব কিছু করে নিতে হবে, যে চাকরি করতে করতে, মানে উইদাউট ইম্প্যাক্টিং ইয়োর জব। আমি জব করে যাব, জবের থেকে যে স্যালারি আসছে ফাইন, বাট মাই টার্গেট ইজ 2026 অগস্ট, আই উইল লিভ ইট। তো এই 1 বছরে কী করবেন আপনি? ফার্স্ট অফ অল তো যেটা আমি বলবো, কেউ যদি ভাবে সুইচ করবে, বিজনেস স্টার্ট করবে, এই 1 বছরে আপনার সব ইএমআই লোন ক্লোজ করে দিন। টেক 1 ইয়ার টাইম, সব ইএমআই লোন ক্লোজ করে দিন। হাউস বিল্ডিং লোন থাকলে সেটা অনেক বড় লোন থাকে, ইউ হ্যাভ টু টেক ইট ইনটু অ্যাকাউন্ট, বাট আদারওয়াইজ এভরি ইএমআই অ্যান্ড লোন ইজ ক্লোজড। সেকেন্ডলি, 2টো অপশান থাকে। যদি আপনি কলকাতায় বসে বিজনেস স্টার্ট করতে চান আর আপনি এখনও কলকাতায় বেস্ট, এটা একটা অপশান। আরেকটা হচ্ছে আপনি ব্যাঙ্গালোরে জব করছেন বাট আপনি বিজনেসটা কলকাতায় স্টার্ট করবেন, দ্যাট ইজ আনাদার অপশান। তো যদি আপনি কলকাতায় স্টার্ট করতে চান, তাহলে এই 1 বছর না আপনি সব কোম্পানি ফরমেশন, অল লিগাল প্রসিডিওর্সগুলো করে রাখুন। কোম্পানি ফরমেশন, ব্র্যান্ড চুজ করা, ট্রেডমার্ক করা, জিএসটি ইফ রিকোয়ার্ড। আর এগুলো করার জন্য নিজেকে খাটতে হয় না, ইউ হ্যাভ কনসালটেন্ট, আউটসোর্স করে দেওয়া। আজকাল সবই আউটসোর্স। আমরা যে বিজনেস দাঁড় করেছি, আমাদের কি আছে? প্রোডাক্টটাই শুধু আমাদের, এভরিথিং ইজ আউটসোর্সড। আপনি আউটসোর্স করে নিন। আপনি টার্গেট নিয়ে নেবেন 2026 অগস্ট হওয়ার আগে আমার সব কিছু রেডি থাকবে। ওই চাকরি ছাড়ার পরে ডকুমেন্টেশন করা যাবে না, দ্যাট ইজ ওয়েস্টেজ অফ টাইম। এটাই 1 বছরে করে নিতে হবে। আর এই 1 বছর স্যাটারডে সানডে উইকেন্ডস করে আপনি প্রোডাক্ট সোর্সিং করুন। আমি কোন প্রোডাক্ট করব, কোন প্রোডাক্টটা দেবো, কারণ প্রোডাক্টেও R&D করতে হবে আপনাকে। কোন প্রোডাক্টটা ভালো, ঠিক আছে, কোন প্রোডাক্টটা ঠিক। যদি আপনি কলকাতায় থাকেন, স্যাটারডে সানডে করে নিজেই করতে পারেন। আর যদি আপনি বাইরে থাকেন, দেন ইউ এমপ্লয় সামওয়ান। ঠিক আছে, 10,000 টাকা দিয়ে আমি একজনকে এমপ্লয় করে নেবো, যে এই আমার বলা কাজগুলো করবে। তাতে কি, আমার বলা কাজগুলো যদি করে, কাউকে আমি এমপ্লয় করে নিলাম, তাহলে আমার জবটা আমি আমার মতো করে যাচ্ছি। সারাদিনে হয়তো একটা ফলো আপ নিচ্ছি, কিরে এটা হলো, কিরে ওটা হয়েছে, কিরে এটা বলেছিলাম ওর এটা, কারণ স্যাম্পেলটা একটু পাঠা, যদি আমি বাইরে থাকি। আর কলকাতায় থাকলে তো স্যাটারডে সানডে করে আপনি রেডি করে নিলেন, দেখে নিচ্ছেন আউটসোর্স করে প্রোডাক্টগুলো, কোথায় কে ভালো করছে, কোনটা নেব, কোনটা ব্র্যান্ড বানাবো, প্রোডাক্ট ডিজাইনিং, লেবেলিং, প্রিন্টিং, কস্টিং, এভরিথিং। মানে এইগুলো আপনার বিজনেস মার্কেটে যায়নি, প্রোডাক্ট ইজ নট মার্কেট ফিট, বাট এগুলো ব্যাকগ্রাউন্ড কাজ। এই ব্যাকগ্রাউন্ড কাজগুলো আপনাকে 1 বছরের মধ্যে করে নিতে হবে, ইফ ইউ আর টার্গেটিং 2026 অগস্ট। 2026 অগস্টে গিয়ে দেখুন, বিজনেস না, একটা তো আমার ফ্যামিলির রানিং কস্ট আছে। ফর এক্সাম্পল 50,000 টাকাও যদি আমার ফ্যামিলির রানিং কস্ট হয়, আমাকে 50,000 টাকাটা তো বিজনেস থেকে ড্র করতে হবে, প্রফিটেবিলিটি আনতে হবে, সেটা এক রাতে হবে না। আমি ঠিক না ভুল আমি জানি না, অভিষেক দা, ইউ আর মোর এক্সপিরিয়েন্স দ্যান মি। আমার মনে হয়েছে ইটস আ 1000 days অ্যাফেয়ার, মানে মোটামুটি 3 বছর লাগে ঠিকঠাক জায়গায় আসতে। বিকজ তার মধ্যে প্রথম 1.5 বছর ইজ ভেরি ক্রিটিক্যাল, ফার্স্ট 18 মাস। কারণ আপনাকে দেখতে হবে প্রোডাক্ট মার্কেট ফিট কিনা। কারণ আপনি ধরুন ফর এক্সাম্পল 2026 অগস্টে আপনি প্রোডাক্ট লঞ্চ করে দিন, প্রোডাক্টটা লঞ্চ করবেন কোথায়? ফার্স্টে প্রোডাক্ট লঞ্চ করবেন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এই ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে। আর কন্টিনিউয়াস একটা ফলো আপ রাখবেন, ফিডব্যাক রিভিউ কী আসছে, বিকজ ফিডব্যাক অ্যান্ড রিভিউ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাকে বুঝিয়ে দেয় আপনার প্রোডাক্টে মার্কেটে অ্যাকসেপ্টেবিলিটি আছে কি না, হবে কি না। আর
তারপর ওই ফিডব্যাক অ্যান্ড রিভিউগুলো পড়ে পড়ে ইম্প্রোভাইজেশন করা, না প্রোডাক্টের তাহলে এটা ঠিক না, ও আচ্ছা এটা রিভিউ এসছে, ও আচ্ছা ওটা ফিডব্যাক এসছে, ওয়ার্ক অন ইট বিকজ ইয়োর ফার্স্ট প্রোডাক্ট ইজ নট ইয়োর ফাইনাল প্রোডাক্ট। তার মধ্যে অনেক ইম্প্রোভাইজেশন আসবে, চেঞ্জেস আসবে। সো ইট অ্যারাউন্ড টেক্স আনাদার 6 months টু ফাইনালি ইয়োর প্রোডাক্ট টু বি মার্কেট ফিট। আর এই 1.5 বছর না আপনার খুব স্ট্রেসফুল যায় ফার্স্ট 18 months, কারণ একদিকে আপনার জমানো টাকা দিয়ে আপনার ফ্যামিলি চলছে, কারণ আপনার একটা ফ্যামিলি রানিং কস্ট যদি 50,000 হয় তো 1.5 বছরে মোটামুটি 1 বছরে 6 লাখ, তো 9 লাখ টাকা আপনাকে আলাদা করে রাখতে হবে যে কিছুতেই যেন ওটাতে হাত না পড়ে, 1.5 বছর ওখানেই চলবে। অ্যাট দ্য সেম টাইম এই 1.5 বছর বিজনেসও টাকা লাগবে, টাকা বার্ন হবে, ঠিক আছে, কারণ ইউ আর নট জেনারেটিং রেভিনিউ, ইউ আর অনলি এক্সপ্যান্ডিং, মানে এক্সপেন্স, প্রোডাক্ট ডেভেলপ হচ্ছে, প্রোডাক্ট ঠিক হচ্ছে, চলছে। হ্যাঁ, তো এই 1.5 বছর ইজ ভেরি ভাইটাল, ঠিক আছে। তো আর কি হয় না, মানে আরেকটা যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ সব কিছুই থাকে সব জায়গার, এই অনলাইনে নেগেটিভ রিভিউ ইজ মোর দ্যান পজিটিভ রিভিউ। আপনি যদি কখনো কোনো একটা প্রোডাক্ট কেনেন না, আপনার ভালো লাগলো, আপনি রিভিউটা দেবেন, ঠিক আছে ভালো, খাওয়া দাওয়া হয়ে গেলো, সব ঠিক আছে ফাইন। কিন্তু যদি খারাপ লাগে আপনি কিন্তু রিভিউটা অবশ্যই দেবেন, ঠিক আছে। তো এটা আমার এক্সপিরিয়েন্স যে 100টা যদি খারাপ এক্সপিরিয়েন্স হয় 100টাই নেগেটিভ রিভিউ পড়বে, বাট স্টাডি বলে যদি 100টা পজিটিভ এক্সপিরিয়েন্স হয় 5টা পজিটিভ রিভিউ পড়ে, অনলি 5% পিপল গিভ আ রিভিউ। এবার রিভিউর উপর বেস করে যতক্ষণ না আপনার প্রোডাক্ট এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অন অ্যান অ্যাভারেজ 30 রিভিউস পর্যন্ত পৌঁছচ্ছে, ততক্ষণ আপনি একটা ইয়োর ব্র্যান্ড ইজ নট সোশ্যালি অ্যাকসেপ্টেড। আপনি কোনো ব্র্যান্ড যখন কেনেন এটা অনলাইন থেকে, আপনি তো ফার্স্টে রিভিউ দেখেন, রেটিং দেখেন। তো রিভিউ রেটিং একটা নতুন ব্র্যান্ড পাবে কী করে? ইট উইল টেক হিজ ওন টাইম, 6 months or 1 year। ওই 30 রিভিউস ইজ আ গুড নাম্বার টু গিভ আস সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ এই প্রোডাক্টটা মনে হয় ভালো। অ্যাট দ্য সেম টাইম প্যারালালি আপনাকে কিছু কাজ করে যেতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর বিজনেস ইন অনলাইন প্ল্যাটফর্ম। কারণ আমি এই জন্যই অনলাইন বলছি, কারণ আমি অনলাইনেই দাঁড়িয়েছি। আমাদের জেনারেল ট্রেড মানে ওপেন মার্কেটে উই ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টেন্স, ঠিক আছে। আমরা কোনো ডিস্ট্রিবিউটার মডেলও নেই, আমরা জেনারেল ট্রেড কোনো মুদি দোকানে আমাদের প্রোডাক্ট পাওয়া যায় না। উই আর অনলি ইন ই কমার্স অ্যান্ড কুইক কমার্স। তো এবার কি হয়, তো যখন আপনার এই প্রোডাক্টের রিভিউগুলো আসতে শুরু করে, আপনাকে দেখতে হবে যে রিভিউ ফিডব্যাক কেমন আসে, প্রোডাক্টটা সেভাবে ডেভেলপ করতে হবে। অ্যান্ড স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি, ওই বললাম 30টার পরে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স থাকে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে একটা ভালো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বানাতে হবে, ইনস্টাগ্রাম, ফেসবুক, আর ধরুন ইউটিউব। তো মানে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ হবে যে দিস ব্র্যান্ড এক্সিস্ট। আর এই অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এগুলোতে না প্রোডাক্ট বিক্রি হওয়ার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে ভিজিবিলিটি, লোকে হ্যাঁ আরে এরকম কিছু একটা আছে রে, এটা কি দেখলাম, মানে লোকে জানতে পারে, লোকে ট্রাস্ট আসেনি তখনও, বাট লোকে জানছে এরকম কিছু একটা হয়, এরকম কিছু একটা আছে, আরে এরকম কিছু একটা পাওয়া যায়। বিজনেস কিন্তু হচ্ছে না, ইট ইজ অনলি ভিজিবিলিটি। আপনি নর্মালি যখন অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে কিছু কেনেন, আপনি কি 3rd, 4th, 5th পেজে যান না, ফার্স্ট পেজেই বাই হয়ে যায়। ভিজিবিলিটি ইজ ইম্পর্ট্যান্ট আজকের দিনে, ফার্স্ট পেজেই বাই হয়ে যায়। তো অ্যামাজন, ফ্লিপকার্ট ইজ এ অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম। তো তোমার মতে হচ্ছে যারা বিজনেস করতে চাইছে তারা একটা প্ল্যানিং এর মাধ্যমে বিজনেসে আসুক, পার্সোনাল ফিনান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড আ বিজনেস ফিনান্সিয়াল প্ল্যানিং, রাইট। এই মোটামুটি 1.5 বছরের 3 বছরের একটা গল্প নিয়ে চলতে হবে। 3 বছর পর, বা আমি বলবো যে 1.5 বছরে তো সব খরচাই, ফ্যামিলি খরচা, বিজনেস খরচা। তারপরের 1 বছর আপনি মোটামুটি 50% অফ ইউর এক্সপেন্স অফ ইউর ফ্যামিলি ক্যান ড্র, যখন একটা স্টেবল সাস্টেন বিজনেস আসতে শুরু করে সেই কমার্স প্ল্যাটফর্মগুলো থেকে। তো আপনার তখন যা সেল হবে মোটামুটি নেক্সট ওই 1.5 বছর পরের 1 year, সেটাতে আপনার বিজনেসের রানিং কস্ট হয়ে যাবে। ইউর বিজনেস উইল রান অফ দ্যাট সেল। অ্যাট দ্য সেম টাইম আপনিও 50% অফ দ্যাট সেল উই ক্যান রান ইউর ফ্যামিলি। ইটস প্ল্যানিং, মানে প্ল্যানিংটা খুব কনক্রিট না হলে খুব মুশকিল। হ্যাঁ, আমি এই জন্যই বলছি যে অ্যাটলিস্ট লোকে এটা যেন না ভাবে 1 বছরের ব্যবসা দাঁড়িয়ে যায়, ঠিক 1.5 বছরের ব্যবসা দাঁড়িয়ে যায়, না ইট টেক্স টাইম। ঠিক, অসাধারণ। তো আমরা তোমার জার্নি দেখলাম, শুনলাম, তুমি যা অ্যাচিভ করেছো। মানে আমার দর্শক যারা মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট দেখে, তারা একটা নতুন দিক পাবে, একটা নতুন ডাইরেকশন পাবে। না অবভিয়াসলি, মানে আমি তো বলবোই, লেগে থাকলে না, মানে আমার ডায়লগটা মনে পড়ছে না, ওই শাহরুখ খানের একটা ডায়লগ ছিল, ওম শান্তি হবে, কি
कुछ शिद्दत से तुम चाहती हो तो पूरी कायनात जुझ जाती है उसको मिलाने में, আমার ক্ষেত্রে ওটাই হয়েছে, সত্যি বলছি। পারফেক্ট। মানে শুধু লেগেছিলাম। আমি একটাই কথা বলি, এই কথা বলেই আমি শেষ করব, যে যেটা আমার বইয়ের একটা খুব ইম্পর্ট্যান্ট লাইন, ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। এই যে তুমি চুজ করলে যে আমি ব্যবসা করব, খুব কষ্ট হয়েছে যখন তুমি স্টার্ট করেছিলে, কিন্তু তুমি যদি গাছটা না পুঁততে এই 2.5 বছর বাদে এই ফলগুলো আমরা দেখতে পারতাম না। এটা তোমার স্টার্টিং ফেজ। চয়েসটা খুব ইম্পর্ট্যান্ট। লোকে চয়েস করতে পারে না, ঠিক আছে, লোকে খালি ভেবে যায়। তো দেখো, স্বপ্নের দুটো ডেফিনেশন, একটা ড্রিম উইথ ডাইরেকশন আর উইদাউট ডাইরেকশন। উইদাউট ডাইরেকশন ফ্যান্টাসি, উইথ ডাইরেকশন হচ্ছে ভিশন। তুমি ভিজুয়ালাইজ করলে, আর তাই আজকে তুমি সাকসেসকে টেস্ট করতে পারছো। হ্যাঁ, অ্যান্ড দ্য সেম টাইম মানে অ্যাজ উই আর ক্লোজিং, আই উইল অলওয়েজ বি থ্যাঙ্কফুল টু মাই টিম। মানে আমার সাথে যারা কাজ করে, আমি হয়তো ওদের সামনে এইভাবে বলতে পারি না, বাট আজকে এই প্ল্যাটফর্মটা পেয়েছি তাই বলছি। অ্যান্ড আই উইল বি অলওয়েজ থ্যাঙ্কফুল টু মাই টিম। ওদের ওই পরিশ্রম ছাড়া আজকে জলখাবার আর দশকর্মা দাঁড়াতে পারতো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ টু মাই এন্টায়ার টিম। থ্যাংক ইউ। আর আপনারা যারা পডকাস্ট দেখছেন, প্লিজ লাইক শেয়ার একটু করুন। আর দশকর্মা, জলখাবার, এই যে ব্র্যান্ডগুলো আছে প্রত্যেকটা ই-কমার্সে অ্যাভেলেবেল আছে, কিনুন এবং আপনাদের জীবনের সঙ্গে এটাকে জুড়ে দিন। কারণ প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে একটা করে হাত আছে, একটা করে মানুষ আছে, আর তাদের একটা করে গল্প আছে। যে গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে বিজয়। Thank you. I'm privileged to God to giving me that opportunity. Thank you, Vijay, for being our guest. Thank you very much.